বাংলাদেশ সহ 7 দেশের সৌদির নতুন প্যাকেজ ভিসা, বিমান টিকিট, হোটেল মিললেও নেই ওমরাহ সেবা, পর্যটন বাড়ানোর লক্ষ্য। সোশ্যাল মিডিয়ার তথ্য গোপনে মিলবে না মার্কিন ভিসা, 5 বছরের সব অ্যাকাউন্টের তথ্য বাধ্যতামূলক, ভুল বিবরণে বাতিল হবে আবেদন। এবং সরকারের 5 মাসের আর্থিক সংস্কারে সন্তুষ্ট আইএমএফ, কর জিডিপির অনুপাত ও প্রবৃদ্ধি বাড়াতে তৎপর হওয়ার পরামর্শ। স্বাগত প্রবাসী সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ 7 দেশের নাগরিকদের জন্য নতুন প্যাকেজ ভিসা চালু করেছে সৌদি আরব। অনুমোদিত ভ্রমণ প্যাকেজ কিনলেই 48 ঘন্টার মধ্যে মিলবে ই টুরিস্ট ভিসা। সঙ্গে থাকবে বিমান টিকিট ও 4 বা 5 তারকা মানের হোটেল। দূতাবাসে যাওয়া বা আলাদা আবেদনও লাগবে না। তবে এই প্যাকেজ থাকছে না ওমরাহর কোনো ব্যবস্থা। ভিসার জন্য দূতাবাসে দৌড়ঝাঁপ নয়, আলাদা আবেদনও নয়। একটি অনুমোদিত ভ্রমণ প্যাকেজ কিনলেই মিলবে বিমান টিকিট, হোটেল বুকিং আর ই টুরিস্ট ভিসা। বাংলাদেশ সহ 7 দেশের নাগরিকদের জন্য নতুন এই প্যাকেজ ভিসা চালু করেছে সৌদি আরব। প্রথম ধাপে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা পাবেন এই সুবিধা। প্যাকেজ কেনার 48 ঘন্টার মধ্যে ইমেইলে পাঠানো হবে ভিসা, ভ্রমণ ভিসা ও প্রয়োজনীয় নথি। প্যাকেজে থাকবে রাউন্ড ট্রিপ বিমান টিকিট এবং 4 তারকা বা তারও বেশি মানের হোটেলে থাকার ব্যবস্থা। সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ 3 মাস। সৌদি আরবে থাকা যাবে সর্বোচ্চ 88 দিন। প্রথম 2 দিনের জন্য প্যাকেজের ন্যূনতম মূল্য 4000 সৌদি রিয়াল। এরপর প্রতিদিনের জন্য যোগ হবে আরো 1000 রিয়াল। তবে এই প্যাকেজে ওমরাহ কোনো ব্যবস্থা বা সেবা থাকছে না। ভিশন 2030-এর আওতায় আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি আরবে প্রবেশ আরো সহজ করতেই এই উদ্যোগ, বলছে রিয়াদ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সৌদি আরবের তীব্র দাবদাহে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশি একটি কোম্পানি। স্বাস্থ্য ঝুঁকি কমাতে ও কর্মক্ষেত্রে স্বস্তি বজায় রাখতে আল আয়াত গ্রুপ অব কোম্পানি জেদ্দায় নিজস্ব কার্যালয়ে এক সচেতনতা সভার আয়োজন করে। প্রচণ্ড গরমে কর্মীদের নিরাপদ থাকার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান আইকে উজ্জ্বল এবং জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মিলন তীব্র গরমে দুপুরের বিরতি নিশ্চিত করা, পর্যাপ্ত পানি ও ওআরএস সরবরাহ সহ শ্রম আইন মেনে চলার ওপর জোর দেন। কর্মীদের সুরক্ষায় এমন সময় উপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে কর্মরত প্রবাসীরা। সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে মিলবে না মার্কিন ভিসা। সোমবার বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য বিষয়ে নতুন করে সতর্কতা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বাংলাদেশি আবেদনকারীদের DS-160 ফর্মে গত 5 বছরে ব্যবহৃত সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইউজার নেম বা হ্যান্ডেল দিতে হবে। তথ্য গোপন বা ভুল তথ্য দিলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতেও মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন আবেদনকারীরা। দূতাবাসের স্পষ্ট বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য হতে হবে সঠিক, পূর্ণাঙ্গ এবং সত্য। সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সচিবালয়ে IMF প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে বিগত সরকারের $550 কোটি ঋণ কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে সরে এসেছে বিএনপি সরকার। আগের চুক্তির শেষ কিস্তি নিয়ে না ভেবে জনগণের স্বার্থে সম্পূর্ণ নতুন প্যাকেজ চালুর প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে 3 বছরের জন্য সর্বোচ্চ $450 কোটি নতুন ঋণ নিতে চায় বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার সচিবালয়ে IMF মিশন প্রধান ইভো ক্রুজনারের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে মন্ত্রী জানান, বাংলাদেশের আর্থিক খাত, রাজস্ব সংস্কার ও শেয়ার বাজারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে IMF। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে। মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে ক্রমান্বয়ে সংস্কার বাস্তবায়ন করা হবে। IMF এই সিকুয়েন্সিং নীতিতে সায় দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে কোনটা কখন করব, এটা আমরা একটা সিকুয়েন্সিং ওইভাবে যাবে, তারা সম্মতি হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক ব্যবস্থা সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি এবং ডলারের দাম বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ার মতো সংস্কারগুলো একটি চলমান প্রক্রিয়া। IMF এর দৃষ্টিতে আমরা কমপ্লায়েন্স বলতে হবে। তো সেক্ষেত্রে এই শর্তগুলো পরিপালিত অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে বলে আমরা বলবো, আর বাকিগুলো চলমান রয়েছে।
এই চলমান এই স্ট্যাটাস দেখে যদি IMF ঋণ দেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে, অবশ্যই বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার এটা গ্রহণ করবে। আগামী অক্টোবরে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় ঋণ কর্মসূচির বিষয়ে পরবর্তী আলোচনা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। কানাডায় মঞ্চস্থ হলো মঞ্চনাটক দেওয়ান গাজীর কিস্সা। টরন্টোর ফেয়ারভিউ লাইব্রেরি থিয়েটার হলে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ব্রেটল্ড ব্রেক্টের নাটক অবলম্বনে ও মাহমুদুল ইসলাম সেলিমের নির্দেশনায় মঞ্চস্থ হয়। নাটকটির রচয়িতা নাট্যজন আসাদুজ্জামান নূর। প্রবাসে নাটক মঞ্চায়নের নানা সীমাবদ্ধতা অতিক্রম করে দর্শকদের মুগ্ধ করেছে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্য প্রতীচ্য এর প্রযোজনা। নাটক শেষে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যাভিনেত্রী আফরোজা বানু, লুৎফর নাহার লতা, নাট্য ব্যক্তিত্ব মাহমুদুল ইসলাম সেলিম এবং প্রাচ্যের সহ সভাপতি শিবু চৌধুরী সহ সংশ্লিষ্টরা। কানাডার এই আয়োজনে প্রবাসী দর্শকরা নাটকটির নান্দনিক উপস্থাপনা বেশ উপভোগ করেন। ভালো লেগেছে। এই নাটক আমরা ঢাকাতেও একাধিকবার দেখেছি। আর সেলিম, তোমার অভিনয় দেখতে দেখতে আজকে আমাদের ছোট্ট ভাই আলী জাকির নেই, বিশেষ করে তার কথাই খুবই মনে পড়ছিল। আমি স্মরণ করছি আলী জাকির ভাইকে, অনবদ্য অভিনয় ছিল তার। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে অবস্থিত কাতার দূতাবাসে এই শোক বই খোলা হয়। সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে তিনি শোকবার্তায় স্বাক্ষর করেন এবং কাতারের সাবেক আমিরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আষাঢ়ে বৃষ্টি নতুন নয় রাজধানীতে জলাবদ্ধতার ছবিও। তবুও প্রতিবারই কয়েক ঘন্টার বৃষ্টিতে থমকে যায় নগর জীবন। এবারও তার ব্যতিক্রম নয়। টানা বর্ষণে সবচেয়ে বড় ভোগান্তির চিত্র রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। জরুরি বিভাগের সামনেই হাঁটু সমান পানি মারিয়ে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। সেই সঙ্গে দুর্ভোগে পড়েছেন স্কুল ও অফিসগামী মানুষ। বিস্তারিত রাশেদ রাহানের রিপোর্টে। টানা বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ার চিরচেনা সখ্যতার প্রভাব পড়েছে রাজধানীর সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্রে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ভেতরের অংশ পর্যন্ত জমে গেছে হাঁটু সমান পানি। তৈরি হয়েছে চরম ভোগান্তি। চতুর্থ সাইডে পানি, কই যাবো, বাগান গেটে পানি, ইমার্জেন্সি পানি, সব জায়গায় পানি। রোগী নিয়ে আপনাকে টানা হেঁচড়া করতে সমস্যা, কান্দে করে রোগী নিতে হয়। চিকিৎসা পাওয়া গেছে মোটামুটি, কিন্তু বৃষ্টির পানিতে খুবই কষ্ট হয়েছে। ভালোভাবে যদি পরিবেশটা ঠিক করে দিত অনেক ভালো হতো। সরকারের কাছে একটু আবেদন। জলাবদ্ধতার প্রভাব পড়েছে শিক্ষার্থীদের উপরও। বৃষ্টি উপেক্ষা করে স্কুলে যেতে হচ্ছে শিশুদের। কোথাও হাঁটু সমান, কোথাও গোড়ালি সমান পানি পেরিয়ে বিদ্যালয়ে পৌঁছাচ্ছে তারা। এতে অসুস্থ হয়ে পড়ার সংখ্যাও বাড়ছে বলে মনে করছেন অভিভাবকরা। পরীক্ষা আছে, সেই জন্য স্কুলে যেতে হচ্ছে। বাচ্চাদের জ্বর হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের নিজেদের জ্বর হওয়ার সম্ভাবনা থাকে। বাসার সামনে থেকে অনেক পানি, বাসার সামনে থেকে গেটের সামনে থেকে রিকশায় উঠে আসলাম। আমাদের অনেক কষ্টই হয় এই বৃষ্টির মধ্যে আসা যাওয়া। রাজধানীর মিরপুর, বনানী, গুলশান সহ বিভিন্ন এলাকায় এখনো রয়েছে জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের কার্যকর তৎপরতা খুব একটা চোখে পড়েনি। গ্রিন রোডে থাকা হসপিটালগুলোতেও প্রবেশ করতে হিমশিম খাচ্ছেন নগরবাসী। নিউ মার্কেট এলাকার দোকানগুলোতেও পানি উঠে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় এখানে পানি জমে যায়। এই রাস্তায় অল্প পানি হলেই আমরা ঢুকতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। আমার মতো যারা সেবা নিতে আসছেন সবাই অসুবিধার মধ্যে আছে। চতুর্থ সাইডে পানিগুলো এখানে চলে আসার পর এখানে পানি জমে, তখন হয়তো যদি এটা ক্লিয়ার করে তাইলে না চলে যাবে, কারণ ক্লিয়ার তো করতে পারে না। সহসায় বর্ষণের এমন রূপ বিদায় নেবে না। ঢাকাকে ভুগতে হবে আরো কিছুদিন, জানালো আবহাওয়া অফিস। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে, কিন্তু 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বর্ষা আসে প্রতি বছর, সঙ্গে আসে জলাবদ্ধতাও। বদলায় না শুধু নগরবাসীর ভোগান্তির চিত্র। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি, যানজট, স্থবির জনজীবন। বর্ষায় রাজধানীর চিরচেনা চিত্র এমনই। প্রতি বছর জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ আর প্রকল্পের কথা শোনা গেলেও দুর্ভোগ যেন কমছে না। কেন বৃষ্টির পানি নামার পথ হারিয়ে ফেলেছে ঢাকা? কোথায় আটকে আছে স্থায়ী সমাধান? সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রিশাদ হাসান। বৃষ্টি হলে রাজধানীর সড়ক ডুবে যায় পানিতে, থেমে যায় যানবাহনের চাকা, বিকল হয়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে মানুষ। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে নানা প্রকল্প নেয়ার পরেও প্রশ্ন থেকেই যায়,
কেন মিলছে না জলাবদ্ধতা থেকে মুক্তি? প্রাকৃতিক নিয়ম অনুযায়ী বৃষ্টির পানি সরাসরি মাটির গভীরে প্রবেশ করে ধীরে ধীরে যুক্ত হয় ভূগর্ভস্থ পানির সাথে। বাকি অংশ নেমে যায় পুকুর, খাল, বিল কিংবা নদীতে। অপরিকল্পিত নগরায়নের কারণে এর ব্যত্যয় ঘটায় এই জলাবদ্ধতা। পানির প্রবাহ তৈরি করলাম, পানির প্রবাহটা কোথায় যাচ্ছে? লেকে যাচ্ছে। ঢাকার আশেপাশে যে এখানে বড় আপনার কি বলে জলাধার আছে সেখানে যাচ্ছে, সেখান থেকে আবার নদীতে যাবে। তাহলে প্রত্যেকটা পথেই পানির যে প্রবাহ সেটাকে আমার আগে থেকেই, বিশেষ করে বর্ষা আসার আগেই কিন্তু এগুলি দেখতে হবে যে ঠিক আছে কিনা, না থাকলে কি করা দরকার। এখানে জরুরি ভিত্তিতে বিভিন্ন কাজকর্ম করা দরকার ছিল। একসময় ঢাকার চারপাশের নদী, খাল ও নিচু এলাকাগুলো প্রাকৃতিক জলাধার হিসেবে কাজ করত। এখন সেগুলোর অনেকটাই দখল, ভরাট কিংবা সংকুচিত হয়েছে। অন্যদিকে ড্রেনগুলোর অধিকাংশই প্লাস্টিক বর্জ্যের দখলে। ফলে অল্প সময়ে ভারী বৃষ্টিতেই পানি জমে যায় সড়কে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু রাস্তা উঁচু করলেই সমাধান হবে না, দ্রুত নিষ্কাশনের প্রাকৃতিক ব্যবস্থাই ফিরিয়ে আনতে হবে। ব্লু নেটওয়ার্ক উদ্ধারের পরিকল্পনা আদ্যবধি ডিসিসি বা সিটি কর্পোরেশন, এমনকি জেলা প্রশাসন অথবা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কেউই গ্রহণ করে নাই। এই সার্বিক সমন্বিত পরিকল্পনা ছাড়া, তাকে জনগণের অন্তর্ভুক্তিতে নিশ্চিত করা ছাড়া, তার সঙ্গে তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যুক্ত না করে কোনো উদ্যোগ প্রহসন, প্রতারণা অথবা অর্থ অপচয় ছাড়া কিছুই নয়। বিশেষজ্ঞদের মতে জলাবদ্ধতা কমাতে খাল ও জলাশয় পুনরুদ্ধার, ড্রেনেজ নেটওয়ার্ক আধুনিকায়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ আর রাজধানীর বিভিন্ন সেবাদানকারী সংস্থার কার্যকর সমন্বয়ের কোনো বিকল্প নেই। আর তা না হলে প্রতি বছর বর্ষা এলেই এই প্রশ্নই ঘুরে ফিরে আসবে, এত উন্নয়ন, এত প্রকল্প, কিন্তু জলাবদ্ধতার স্থায়ী সমাধান কবে? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনে কোনো বাধাই মানবে না সরকার। জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির সাথে আছে ততক্ষণ পর্যন্ত বিএনপি সবাইকে নিয়ে দেশ এগিয়ে নেওয়ার কাজ করবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বরিশাল সফরে বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইব্রাহিম আজনবীর ক্যামেরায় সাইফুল ইসলামের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে প্রথম সফর। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত পথে পথে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। বরিশাল সফরে গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায় বিএনপি সরকার। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি ধৈর্যশীল হই, আমরা সকলে যদি ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। সরকার প্রধান জানান, নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে অধ্যয়নের সুযোগ নিশ্চিত করা হবে, আর মেধাবী শিক্ষার্থীদের দেয়া হবে উপবৃত্তি। সরকার গঠনের পর থেকেই নির্বাচনের আগে দেয়া ওয়াদাগুলো বাস্তবায়ন করতে সারা দেশে সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসেবে বরিশাল সফরে কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বললেন, আগামী 5 বছরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়ন করতে চায় বিএনপি সরকার। এর আগে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের শরীকলে পুনঃখনন করা খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকার কথা সে পরিমাণ নেই। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশীয় নেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। গৌরনদী থেকে বরিশাল যাওয়ার পথে একদল শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। পরে বরিশাল সদরের 30 গোডাউন এলাকায় সাগরদী খালের দুই পাশে নারিকেল গাছের চারা রোপণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী।
নির্ধারিত কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। তিনি বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। সাইফুল ইসলাম, নিউজ 24, বরিশাল। সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মডেল মসজিদ নির্মাণে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অপরদিকে সংসদে পাশ হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026। করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু যদি শুনতেন, হয়তোবা কিছু আশার আলো আসতে পারে, জানি না আমি কিছু। দিনের শেষ সময়ে এসে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে সংসদে গঠন করা হয়েছে সংবিধান সংশোধন কমিটি। এর প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। সংবিধানে তো 26 সালে নির্বাচন হওয়ার কথা না, সেটা 29 সালে গিয়ে কথা। এটাও সংবিধানে ছিল না। জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল। জনগণ চেয়েছে, এই জন্য ফ্যাসিস্ট সরকারকে জনগণ বিদায় দিয়েছে। বিরোধী দলের ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানের 15 সংশোধনী বাতিল করবেন তারা। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে। তবে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা 15 সংশোধনী বাতিল করতে চাই। এর আগে সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিগত সরকারের আমলে মডেল মসজিদ প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে। কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব। মাননীয় স্পিকার, সংসদে 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আর আইসিটি মন্ত্রী জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর একটা খসড়া পর্যালোচনা আবার চূড়ান্ত করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 5 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা কমিটি গঠন করে দিয়েছেন উনি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানান, 2030 সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত 30%কে ইলেকট্রিক মোটরযানে রূপান্তর করা হবে। 2030 সালের মধ্যে বাংলাদেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম 30% ইলেকট্রিক মোটরযান ক্যাটাগরিতে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সংসদে পাশ হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026। গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়নি। জুবার সানি, নিউজ 24, ঢাকা। স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রমের পাইলট কর্মসূচি শুরু হবে এ মাসেই, জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার রাজধানীতে ব্র্যাক আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, শিক্ষায় অর্থ খরচ নয়, বরং বিনিয়োগ করছে সরকার। এ সময় ছোটবেলা থেকে শিক্ষার্থীদের মন থেকে বিজ্ঞান ভীতি কাটাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়েছে সরকার। আমরা এখন ফ্রি ইউনিফর্মস দিচ্ছি। এই মাস থেকে ইনশাআল্লাহ আমরা পাইলট শুরু করব। সরকারি প্রাথমিক ফ্রি ইউনিফর্ম, ফ্রি ব্যাগ, ফ্রি জুতো। এই জিনিসগুলো কিন্তু আমাদের কোটির উপরে স্টুডেন্টস। তো এই জিনিসগুলো তো আমাদের কাউকে দিয়ে বানাতে হবে। সেখানেও আমাদের লোকাল ইন্ডাস্ট্রি আরো উজ্জীবিত হবে। আর এই ছিল এখনকার মতো। ধন্যবাদ সবাইকে।